আমায় ওই নরপিশাচগুলোর কাছে ফিরিয়ে দেবেন না। ছিনিয়ে যেহেতু নিয়েই এসেছেন, আগলে রাখবেন আমায়। আচ্ছা, ওনার ডিসঅর্ডারের একটা লক্ষণের মধ্যে তো এটাও আছে যে এই পেশেন্টরা নিজেদের জিনিস নিয়ে অনেকটা বেশি ওভার প্রোটেক্টিভ হয়। আমার প্রতি ওনার এই ব্যবহারটার দ্বারা কি এটাই ভাববো যে আমি ওনার নিজের জিনিস, যেটা একান্তই নিজের? হঠাৎ হাতের মধ্যে টান পড়তে চমকে উঠলাম আমি। আনভি পার্কিং সাইডে হঠাৎ নিজের গাড়ির কাছে না যেয়ে আমায় নিয়ে এমন এক জায়গায় নিয়ে গেলেন যাতে কেউ আমায় দেখতে না পায়। আমি ভয় পেয়ে বলে উঠলাম, কি কি করছেন? আমায় বলতে না দিয়ে আমার মুখ চেপে ধরলেন উনি। নিবিড় কণ্ঠে বলে উঠলেন, কথা বলো না, তাহলে অপূর্ব দেখে ফেলবে তোমায়। অপূর্বর নামটা আবার কর্ণকুহরে পৌঁছাতে আমি অবাক হয়ে গেলাম। শঙ্কিত দৃষ্টিতে তাকালাম পেছনে। আসলে অপূর্ব ভাইয়া এসেছেন এখানে, ওনার সাথে বাকি সাঙ্গপাঙ্গরাও। আমি স্পষ্ট দেখতে পেলাম যে উনি আমার ছবি দেখিয়ে একজনকে জিজ্ঞেস করছেন আমি এখানে ছিলাম কিনা। আমি আশ্চর্য হয়ে গেলাম এতে। ভাইয়া কিভাবে জানলো যে আমি এখানে আছি? আনভির ফিসফিসিয়ে বললেন, Where is your phone, আই? ব্যাগে। আমি তৎক্ষণাৎ ব্যাগ থেকে ফোন হাতিয়ে লোকেশনটা অফ করে দিলাম। আমার বুঝতে বাকি রইল না যে এখানে ভাইয়া আসলো কিভাবে। আসলে ভয় পাচ্ছি আমি। কপাল দিয়ে অনবরত ঘাম ঝরছে, শরীর কাঁপছে অল্প অল্প। আমায় এতটা ভয় পেতে দেখে আনভীর বলে উঠলেন, ভয় পেও না, আমি আছি তো, ভয় নেই। ওনার গরম নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়তে এক অদ্ভুত অনুভূতি খেলে উঠলো মনে। এই প্রথম মনে হলো যে না, কেউ না কেউ তো আছে যে চিন্তা করে আমার, যে আমায় অতীত থেকে নিয়ে আসবে এক সুন্দর দিনের দিকে। হঠাৎ সামনের দৃষ্টি ঘোলাটে হতে থাকলো আমার। ওনার শরীরে হঠাৎ নিজের ভর ছেড়ে দিয়ে আঁকড়ে ধরলাম ওনার শার্ট, যাতে কিছুতেই উনি আমায় ছেড়ে যেতে না পারেন। মাঝরাতে এক পর্যায়ে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি আবছাভাবে দেখেছিলাম যে আর আনভিরের রুমে আর উনি উবু হয়ে আমার কপালে জলপট্টি করতে ব্যস্ত। সেই রাশভারী চোখ জোড়ায় বিদ্যমান উদ্বিগ্নতার ছাপ। সেটাও কি আমার জন্য? আমি ওনার গালে আলতোভাবে হাত দিয়ে অপূর্ব ভাইয়ার নাম উচ্চারণ করতে উনি বলে উঠলেন, তো ভয় নেই, আনভীরের কাছ থেকে কোনো অপূর্বই আইকে কেড়ে নিতে পারবে না। আর কিছুই শুনতে পারলাম না। আমি ধীরে ধীরে তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুমের মধ্যে টের পাচ্ছি আমি আমার চোখের উপর আসে পড়ছে এক ফালি মিষ্টি রোদ্দুর। রোদ্দুরের তেজ আবছা থাকলেও সেটা ছিল আমার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পিটপিট করে তাই চোখ খুললাম আমি। দেখি সকাল হয়ে গিয়েছে। পাশেই আছোয়া অবস্থায় ঘুমিয়ে আছেন আনভীর। আমি চমকে উঠলাম, হাতে চিমটি কাটলাম কয়েক দফা। ধ্যানটা ভালো মতো আসতে নিজেকে অবগত করলাম ওনার বিশাল রুমটাতে। সেখান থেকে বেলকনির দ্বারা শহরের এক অনন্য সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। হাওয়ার তালে অনবরত উড়ে চলেছে ওনার ঘরের শুভ্র রঙের পর্দাগুলো। আমি মাথায় হাত দিয়ে স্মৃতিচারণ করতে লাগলাম পূর্বের ঘটনাগুলো। অপূর্ব ভাইয়াকে দেখা, তারপর ভয়ে তটস্থ হয়ে ওনার বুকে ঢলে পড়া থেকে শুরু করে সব। কিন্তু তারপর কি হয়েছে খুব একটা আঁচ করতে পারলাম না। তাই ঘাড় বাঁকিয়ে তাকালাম ওনার দিকে। উনি খাটের এক প্রান্তে আধশোয়া অবস্থাতে ঘুমিয়ে আছেন নির্বিঘ্নে। এ নিয়ে দ্বিতীয় দফার সৌভাগ্য হলো আমার ওনার এই ঘুমন্ত মুখশ্রী দেখার। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য এটা জানি না, তবে এই মানুষটার জন্য মন অজান্তেই এক প্রকার ভালো লাগা শুরু হয়েছে আমার মনে। শুরুতে আমার প্রতি আচরণটা মোহনীয় না হলেও এখন সেই জিনিসটা দূরে সরিয়ে জমা হয়েছে নতুন কিছু আবেগ। ভালোবাসা কি আমি জানতাম না, যত্ন, প্রিয় মানুষের জন্য চিন্তা, সেটাও দেখিনি ছোটবেলা থেকে। শুধু মুখোমুখি হয়েছে কতগুলো নির্মম অতীতের। আর আজ সেগুলো থেকে অন্যত্র এসে এইভাবে এই মানুষটার মোহে পড়ে যাব ভাবতেই অবাক লাগছে আমার। আমি তো বিশেষ কেউ না, না আনভীরের মতো এমন একজন যার জন্য অজস্র মানুষ কাতর হয়ে পড়ে থাকবে। তবু এইসব কিছু পেরিয়ে উনি যে আমায় এতটা আগলে রাখছেন, সেটা কি সত্যি রাহি আপুকে পাওয়ার জন্য? আমার ভাবনার সুতো কাটলো দরজায় করাঘাতের ফলে। বিস্মিত হলাম আমি। সচরাচর নাহিদ ভাই আবার নুরিয়া পাকে ওই ওনার রুমে এভাবে নক করেন না। আমি দ্বিধায় পড়ে গেলাম দরজা খোলা উচিত কিনা। তাই আনভীরকে ডাকলাম কয়েকবার, কিন্তু উনি সাড়া দিলেন না। পরন্তু অনেকটা বাধ্য হয়েই উঠে রুমের দরজাটা খুললাম আমি। কথায় আছে না, অপ্রত্যাশিত জিনিস বড়ই ভয়ঙ্কর। আমার সাথেও ঘটেছে এমন কিছু। কেননা দরজা খুলে আমি যেহেতু নাহিদ ভাইয়াকে প্রত্যাশা করেছিলাম, সেখানে একেবারেই ভিন্ন একজনকে দেখে আমার চমকে যাওয়া স্বাভাবিক। ভিন্ন একজন বলে ভুল হবে, দুজন। আমি কাঁপাকাঁপি কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনারা কারা? আগে বলো তুমি কে, আর আমার ভাইয়ের রুমে কি করছো?
এই দুটো কথা আমার স্তব্ধ করার জন্য যথেষ্ট ছিল, কেননা আমার বুঝতে বাকি নেই যে ইনিই আনভিরের বড় ভাই আজরান ভাইয়া, আর তার পাশের জন নিশ্চিত আনভিরের ভাবি। আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো এবার। আমতা আমতা করে কিছু বলতে যাবো তার আগেই দুজন ভেতরে এসে পড়লেন। আনভিরকে এভাবে আছো অবস্থায় দেখে যেন চোখ জোড়া বড় বড় করে ফেললেন। আমি এবার কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, আনভির, আনভির উঠছেন না কেন?" শেষের কথাটা কিছুটা জোরে বলে উঠতেই আনভির এক প্রকার হন্তদন্ত হয়ে উঠলেন। বললেন, আর ফাইন আহি এভাবে। আর বলতে পারলেন না আনভির। চোখের সামনে নিজের ভাই ভাবিকে দেখে যেন পাথর হয়ে গেলেন। আজরান ভাইয়ের চোখে মুখে স্পষ্ট সন্দেহের আভাস। বলে উঠলেন, তাহলে কি এসব? এই মেয়েটা এখানে কি করছে তোমার বেডরুমে? ফ্রেশ হয়ে দুজনেই নিচে নামবে। বাবা মা দুজনেই এসেছে। আমি জানতাম এমন কিছুই হবে। এই ছেলে যে কেন বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, এবার প্রমাণ পেয়েছি। শিওর, খুব তো বলেছিলে তোমার দেবপ্রজি একেবারে ভোলাবালা, কোনো মেয়ের কেলেঙ্কারির মশাই করবে না। এবার দেখে নাও। আমি পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছি। আনভির থমথমে গলায় বললেন, তুমি যা ভাবছো এমন কিছুই না ভাই। শুনেই চমকে উঠলাম আমি। হচ্ছেটা কি এসব? ওনারা তো আমায় উল্টা পাল্টা ভাবছেন। আনভিরের তাই ভাই ভাবি চলে যেতে আমি বলে উঠলাম, এবার কি হবে আনভির? তখন তো আমি ভয়ে আপনার শর্তে রাজি হয়েছিলাম, বাট ট্রাস্ট মি, আমার দ্বারা এইসব কিছুই সম্ভব না আনভির। আমি এইসব অভিনয় কখনোই করতে পারবো না। আমার ক্যারেক্টার একটা জঘন্যতম দাগ লেগে যাবে এইসব করলে। আমার এতটা উত্তেজিত হতে দেখে আমার দিকে খানিকটা ঝুঁকে ঠোঁটে আঙুল স্পর্শ করে থামিয়ে দিলেন আমায়। আমি চুপ হয়ে গেলাম। উনি বললেন, ডোন্ট বি প্যানিক আহি, আমি সামলে নেবো সবটা। আমি থাকতে আর যাই হোক কখনোই তোমার চরিত্রে কোনো দাগ পড়বে না। ওনার ভরাট গভীর কণ্ঠে মিইয়ে গেলাম আমি। তারপর দুজনে আমরা ড্রয়িং রুমে নামলাম। সেখানেই প্রথম দেখলাম আনভিরের বাবা আর মাকে। নাহিদ ভাইয়ের কথার মতো আনভিরের মায়ের শারীরিক অবস্থা আসলেই খুব ভালো না। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম আনভিরের পেছনে। আনভির থমথমে গলায় ওনার বাবাকে জিজ্ঞেস করলেন, কেন এসেছো এখানে? না আসলে কি তোমার এই মহান কীর্তি দেখতে পারতাম? ওনার তাচ্ছিল্যে ভরা কণ্ঠ। বলে উঠলেন, কে এই মেয়েটা? ইকবাল আঙ্কেলের ছোট মেয়ে। আনভিরের এই কথা শুনে আমার একটু খটকা লাগলো, কেননা উনি এমনভাবে বলছেন যে আমার বাবাকে খুব ভালো মতোই চেনেন উনি। আর আমার ধারণাটাই সত্যি হলো। ওনাদের কথোপকথনের মাধ্যমে প্রমাণ পেয়ে গেলাম যে কেন উনি আমার পাস্ট লাইফ সম্পর্কে এত কিছু জানেন। আনভিরের বাবা আর আমার বাবা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলেন। সময়ক্রমে আমি এইসব কিছুই ভুলে গিয়েছিলাম, কিন্তু ওনাদের কথাবার্তায় সে ব্যাপারে নিশ্চিত হলাম আমি। ওনার বাবা এবার জিজ্ঞেস করলেন, বিয়ে করতে চাওনি তাহলে ওর কারণেই? এই সেই মেয়ে যার জন্য আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চাইনি। ওনার বাবা থমকে গেলেন। মৌনতা কাটিয়ে বলে উঠলেন, ভালোবাসো ওকে? কিছুক্ষণ মৌনতা কাটালেন আনভির। বুঝতে পারলেন না যে এখন কি বলা উচিত। কি হলো বলো? আনভির খানিক বাদে বলে উঠলেন, হ্যাঁ ভালোবেসি, হ্যাঁ ভালোবাসি। পেয়েছো তোমার উত্তর? হঠাৎ পুরো ড্রয়িং রুম জুড়ে ছড়িয়ে পড়ল নিস্তব্ধতা। আমি আমি স্বপ্ন দেখছি না তো? নাকি এই কথাটা উনি শুধুমাত্র বলেছেন পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য? আমি কিছু বলতে যাব, তখনই আনভির বলে উঠলেন, এ ব্যাপারে আমি কোনোরূপ কথা বলতে চাচ্ছি না। আমি আহিকে চাই, দ্যাটস ইট। ওকে ছাড়া এক মুহূর্ত আমার চলবে না। এটাকে যদি আমার জেদ বলো তবে জেদ, যদি পাগলামি বলো তবে পাগলামি। বাট আই নিড হার অ্যাট এনি কস্ট। পরিবেশটা আমার কাছে চাঞ্চল্যকর, কেননা অবশেষে নাহিদ ভাইয়ের কথাটাই সত্যি প্রমাণিত হলো। আনভির আনভির ভালোবাসেন আমায়, এতটাই ভালোবাসেন যে উনি এক মুহূর্তের জন্য আমায় ছাড়তে পারবেন না। এই প্রথম আমার অনুভূত হলো যে আমি একা নই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষকে একা পাঠায় না। হয়তো অতীতে আমি একা ছিলাম, কিন্তু এখন একা নই। আমার এতটা অস্থির হতে দেখে হাত ধরে সান্ত্বনা জানালেন আনভির। ওনার বাবা মাকে বুঝিয়ে বললেন গত রাতে বিষয়টা। সবসময় যা দেখা যায় সেটা সত্য না। অবশেষে নিজেদের স্থির করলেন ওনারা। এক পর্যায়ে আনভিরের বাবা বলে উঠলেন, একবার ভেবে দেখেছো তানভীর, যে এই খবরটা মিডিয়ায় পৌঁছালে কি হতে পারে? আনভির নিশ্চুপ। শোনো তানভীর, সাংবাদিকতারা সবসময় মুখরোচক কথাবার্তা প্রকাশের অপেক্ষায় থাকে। তুমি যে ওইকে নিয়ে এভাবে থাকছো, ভেবে দেখেছো বিষয়টা বাইরে কতটুকু কটু দৃষ্টি দেখাবে?
আনভীর এবারও কথা বলেন না। অবশেষে এবার মুখ খুলেন আনভীরের মা, বলে উঠলেন, তোমায় আজই আহিকে বিয়ে করতে হবে আনভীর। আজ মানে আজ। আমি আমার ছেলেকে কিছুতে এইভাবে থাকতে দেব না, যাতে মানুষ নানা রকম কথাবার্তা বলতে পারে। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় করে ফেললাম আমি। কি বলছেন ওনারা? বিয়ে? আর আজই? আমি ভীত সন্ত্রস্ত হয়ে তাকালাম আনভীরের দিকে, অপেক্ষা করতে থাকলাম ওনার প্রত্যুত্তর জানার জন্য। কিন্তু ওনার মধ্যে কোনো ভাবান্তর নেই। আমার দিকে দৃষ্টি রেখে বলে উঠলেন, তাই হবে তাহলে। তারপর সবকিছু হয়ে গেল স্বপ্নের মতো। আনভীরের বাবা চেয়েছিলেন ঘরোয়াভাবে কাজটা সারতে, পরবর্তীতে বড় করে অনুষ্ঠান করা হবে। ওনার মা, ভাই আর ভাবিও সায় দিলেন এতে। আমি আনভীরকে বারবার জিজ্ঞেস করলাম যে উনি হুট করে এই সিদ্ধান্ত কেন নিলেন। উনি তখন একটা কথাই বললেন। আমি তোমাকে কোনো দায়বদ্ধতা ছাড়াই নিজের কাছে রাখতে চাই। কথাটার মর্ম ছিল অনেক কঠিন, তবুও ওনার চোখে আমি কোনো ঘৃণা দেখিনি কোনো আমার প্রতি বিক্ষোভ। আমার কাছেও যে আর কোনো উপায় ছিল না। আনভীরের পুরোটা সত্য জুড়েই ছিলাম আমি, সেই সাথে ওনার বেঁচে থাকার আশ্বাসও। বিকেলেই বিয়ে পড়িয়ে দেওয়া হয় আমাদের। কবুল বলার মুহূর্তে আমার গলা কেঁপে উঠলেও আমি দায়বদ্ধ ছিলাম ওনাতে। ওনার চোখের গম্ভীর দৃষ্টি নিমিষেই ওনার প্রতি মোহে ফেলে দিয়েছিল। তিন কবুলের একটা বিশেষ সম্পর্কের মাধ্যমেই আমি টের পাই একটা নতুন বন্ধনকে। টের পাই যে এই মানুষটাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, এক মুহূর্তও না। আজ আনভীরের বাবা মা এখানেই থাকবেন। এর মধ্যে সবার সাথে সখ্যতা হয়ে গিয়েছে আমার, বিশেষ করে আনভীরের মা আর শিউলি ভাবির সাথে। কথার এক পর্যায়ে একটা বিশেষ জিনিস জানতে পারলাম আমি। আমার তথাকথিত বাবা আনভীরের বাবার মধ্যস্থ কর্মচারী হয়েই কাজ করতেন পূর্বে। পরবর্তীতে বাবা আর রাহি আপু অন্য জেলায় চলে গেলে আর অনেকটাই তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আনভীরের মা জানতেন যে আমার বাবার একটা ছোট্ট মেয়ে আছে, যে কিনা চাচা চাচির কাছে থাকে। তবে আমি যে এত করুণ দশায় ছিলাম সেখানে, সে ব্যাপারে জানতেন না তিনি। রাহিয়াপু আর বাবাকে নিয়ে সন্দেহটা তীব্র থেকে তীব্রতর হতে থাকলো আমার। কেন যেন মনে হচ্ছে আমার কাছ থেকে অনেক বড় কিছু লুকোচ্ছেন আনভীর, যেটা আমায় ওনার কাছে থেকে জানতেই হবে। হঠাৎ পেছন থেকে নাহিদ ভাইয়া বলে উঠলো, কি হয়েছে মিস আহি? উপস, আপনি তখন আর মিস নেই, হে আর কের মিসেস হয়ে গিয়েছেন। আমি ছোট ছোট চোখ করে তাকালাম নাহিদ ভাইয়ার দিকে, বললাম, ঠাট্টা করছেন আমার সাথে মশাই? হোমা, ঠাট্টা করবো কেন? আপনি কি এ আর কের ওয়াইফ নন, নাকি ওনার রূপধারী অন্য কেউ? আমি তত্ত্ব শ্বাস ছেড়ে বললাম, আপনি ভালো মতোই এটা জানেন নাহিদ ভাইয়া যে উনি পরিস্থিতির চাপে পড়ে এই বিয়েটা করেছেন আমায়। এত কিছু দেখা সত্ত্বেও আপনি এই কথা বলছেন? আপনার সাথে ভাইয়ের কি কথা হয়েছিল মনে আছে? আপনাকে শুধু সত্য একটা অভিনয় করতে হবে ওনার ওয়াইফ হওয়ার, বাট কালক্রমে উনি ডিসিশন পাল্টে খামাখাই কি বিয়ে করতে রাজি হলো আপনাকে? হ্যাঁ, কি মনে হয় আপনার? আমি জানি না। তাহলে আমি বলি, উনি আপনাকে নিয়ে ইনসিকিউর ফিল করছেন। উনি ভয় পাচ্ছেন অপূর্বর হাতে আপনি যেন না পড়েন। যদি আপনাকে একজন সিনিয়র ডাক্তার হিসেবে দেখে এতটা জেলাস ফিল করতে পারে, তাহলে আপনাকে এভাবে নিজের কাছে দায়বদ্ধ রাখাটা এখনো কি পরিস্থিতির শিকার বলছেন আপনি? আমি কথা বললাম না। নাহিদ ভাইয়া হাসলেন, বলে উঠলেন, আপনাকে কোনো বিষয় জোর করবো না আমি, কেননা আপনি নিজেও দুর্বল হয়ে পড়েছেন এই আর্কের প্রতি ম্যাম। বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক ফর ইউর ফার্স্ট নাইট। বলেই সিটি বাজাতে বাজাতে চলে গেলেন উনি। আমি কথা না বাড়িয়ে এবার রুমে চলে গেলাম। শিউলি ভাবি অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আজকে, রুমটাও সাজিয়ে ফেলেছেন সুন্দর করে। আমি চুপচাপ রুমে বসে রইলাম, মনে জেগেছে অজস্র চিন্তা। আচ্ছা, কোনোভাবে অপূর্ব ভাইয়া যদি জানতে পারেন আমার এই সত্যটা, তবে কি হবে আমার? আনভীর ভালো হলেও অপূর্ব ভাইয়া তো ভয়ঙ্কর একজন মানুষ। উনি যদি আনভীরের কোনো ক্ষতি করে ফেলেন। এসব ভাবনার ইতি টানলাম হঠাৎ দরজা খোলার শব্দে। পেছনে ফিরে দেখি আনভীর দাঁড়িয়ে আছেন। আমার মনের অস্বস্তিটা আরো বেশি চাড়া দিয়ে উঠলো এবার। আমি তাই দাঁড়িয়ে আছি পাথর হয়ে। আনভীর এবার কিছু একটা ভেবে আমার দিকে এগোতে থাকলেন, চোখে মুখে নির্লিপ্ত হাসি। আমি বলে উঠলাম, এগোচ্ছেন কেন আপনি? বউকে টাচ করবো তাই? দেখুন, কথা আছে আপনার সাথে। তো বলো। উনি থামলেন না। এক পর্যায়ে দেয়ালে মিশে দাঁড়ালাম আমি। উনি দাঁড়িয়ে আছেন আমাদের দুষ্ট হেসে। আমি আমতা আমতা করে বললাম, দেখুন। আমায় বলতে না দিয়ে উনি বলে উঠলেন, দেখছি তো। আপনি আপনি আগে বলেননি কেন যে আপনি আগে থেকে আমায় চেনেন বা আমার বাবার বন্ধুর ছেলে আপনি? এখন জানো এটা? হ্যাঁ। তাহলে আর কি, জেনেছো ভালো কথা। আর প্রশ্ন আছে? হ্যাঁ। তো কি প্রশ্ন? উনি কথাটা বলেন খানিকটা ঝুঁকে এসে। আমি ঢোক গিলে বললাম, আপনি? আমি?
আপনি কেন বিয়ে করতে রাজি হলেন আমায়? সত্যটা কেন বললেন না যে আপনি জোরপূর্বক আমায় তুলে নিয়ে এসেছিলেন? ফট করে বলেও ফেললাম কথাটা। আনভীর মিহি হাসলেন এতে, বলে উঠলেন, কারণ তুমি আপাদমস্তক মানুষটাই আমার। আমি বোকা বোকা চাহনি দিলাম এতে। আনভীর এবার ফিসফিসিয়ে বলে উঠলেন, এত কাঁপাকাঁপি করছো কেন মিসেস সাহিন? বিয়ে করা বর আমি তোমার। খুব না বলেছিলে আমি এটা আমি সেটা, এখন লিগালি তোমার কাছে আসতে কাঁপাকাঁপি স্টার্ট। এখন তোমার কাঁপাকাঁপি বন্ধ করার জন্য কিছু একটা করতে হবে মনে হচ্ছে। ওনার শেষ কথাটা শুনে কান গরম হয়ে গেল আমার। আমতা আমতা করে বললাম, কিছুই করতে হবে না আপনাকে, বুঝছেন? জাস্ট আমার কাছ থেকে দুধাপ পিছিয়ে থাকেন, এতেই আমি খুশি। আমি কথাটা এবার বলেই ফেললাম, চোখ জোড়া বন্ধ করে। অস্বস্তি হচ্ছে আমার, এক কথায় প্রচন্ড রকমের অস্বস্তি। আমার সারা শরীর অন্যরকম এক অনুভূতিতে সাড়া দিচ্ছে। অবিশ্বাস্য মনে হচ্ছে যে সামনের মানুষটা আমার লাইফ পার্টনার, আনভীর রেজওয়ান খান। এই মানুষটার সাথে এখন গভীরভাবে জড়িয়ে গিয়েছি আমি, হোক সেটা কিছুটা অন্যভাবেই। আনভীর সরলেন না, বরং আরো কাছাকাছি এসে দাঁড়ালেন আমার। ওনার উষ্ণ নিঃশ্বাস অবিশ্রান্তভাবে আশ্রা পড়ছে আমার কপালের উপর। দৃষ্টি আমাতে আবদ্ধ। আমি সেই মুখটির দিকে তাকাতে পারলাম না। মানুষ মাথা নিচু করে আনমনে ঠোঁট কামড়ে ধরলেন সে। আনভীর তপ্ত শ্বাস ছাড়লেন, এবার বলে উঠলেন, কি মনে হয় তোমার যে আমি তোমায় কেন বিয়ে করেছি আহি? আনভীরের এমন প্রশ্ন শুনে আমি মাথা তুলে তাকালাম। উনি খানিকটা ঝুঁকে আছেন আমার দিকে, পুনরায় বললেন, প্রশ্ন জাগে না মনে যে আমি তো আমার ফ্যামিলির কোনো কথাই শুনি না। চাইলে আমি বলতে পারতাম যে আমি তোমায় এনেছি অন্য কোনো কারণে। কেন বলিনি জানো? জানো যে কেন এভাবেই বিয়ে করেছি আমি? আমি মাথা ডানে বায়ে ঘুরালাম, ইঙ্গিত দিলাম যে আমি জানি না। আনভীর ঠোঁট জোড়া চেপে নিঃশ্বাস ছাড়লেন আরো একবার, বলে উঠলেন, তোমার দোষে তোমায় বিয়ে করেছি আমি। যতই চাইতাম তোমার থেকে দূরে থাকতে, ততই চুম্বকের মতো আমার কাছে টেনেছো তুমি। তারপর যা কাণ্ড ঘটালে তোমায় আজ বিয়ে না করলে নির্ঘাত তোমার ঠিকানা অন্যত্র হতো আজ। আনভীরের কথাটা শুনে একটু রাগ হলো আমার। গলা নিচু করে বলে উঠলাম, আসলেই দোষ আমার। না তখন অপূর্ব ভাইয়াকে দেখে রিয়াক্ট করতাম, আর না আপনি বাধ্য হয়ে আপনার রুমে আমায় নিয়ে আসতেন। দুজন আনম্যারিড ছেলে মেয়ে যদি এইভাবে এক ছাদের নিচে থাকে, শুধু ফ্যামিলি কেন, যে কেউ সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক। আপনি রাইট, আমি এই কাণ্ডটা ঘটিয়েছি। না হলে আপনার মতো পপুলার আইডলের কাছে তো আর বিয়ে বোরিং ব্যাপার। আমার মতো ইউজলেস মেয়েকে কেনই বা বিয়ে করবেন আপনি? এই কথাটা বলে ওনার দিকে তাকাতেই দেখলাম উনি সরু চোখে তাকিয়ে আছেন আমার দিকে, একটা অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। আমি বুঝলাম আমার কথা শুনে রেগে গিয়েছেন উনি। আনভীর দীর্ঘশ্বাস ছাড়লেন, ক্লান্ত নির্নিমেষে চুলগুলো ছেড়ে দিলেন পেছন দিকে, খানিকটা শক্ত কণ্ঠে বলে উঠলেন, তুমি ইউজলেস কিনা জানি না, তবে তোমার স্টুপিড কথাগুলো চরম লেভেলের ইউজলেস। কেন? আমি এই প্রশ্নটা করতেই আনভীর কোমর চেপে নিজের কাছে নিয়ে আসলেন আমায়। আমি ভরকে গেলাম, অপ্রস্তুত ভঙ্গিমায় ঠেলে দেওয়ার চেষ্টা করলাম ওনাকে। কোনো ভাবান্তর নেই ওনার। আমার কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে মিহি কণ্ঠে বলে উঠলেন, আজ আমাদের ফার্স্ট নাইট, না হলে নির্ঘাত দুগালে টাস টাস করে মারতাম আমি। আফসোস তোমায় মারার জন্য সাহসটা আমার নেই, কারণ তোমার এই গাল দুটো মারার জিনিসটা আদর করার জিনিস। আর কি বলে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি তোমায়? লিসেন, এ আর কে নিজের ইচ্ছার বিরুদ্ধে কখনোই কোনো স্টেপ নেয় না। আমি তোমায় বিয়ে করেছি সজ্ঞানে, স্বেচ্ছায়। তোমায় নিয়ে কম্প্রোমাইজ করা অসম্ভব আমার পক্ষে। আর বিয়ে করতে যেভাবে রাজি হয়েছো সেভাবেই আমায় না হয় মেনে নেওয়া স্টার্ট করো। আমি মৌনতা কাটালাম ওনার কথার পরিপ্রেক্ষিতে। হঠাৎ জিজ্ঞেস করলাম, আমায় ভালোবাসেন আনভীর? আনভীর মিয়ে গেলেন। আমি আবারও বললাম, আঙ্কেল আন্টির সামনে আপনি হ্যাঁ বলেছেন কেন আমি জানি না। আমি এখন পুনরায় জানতে চাই যে আপনি আমায় ভালোবাসেন কিনা। কারো কাছে প্রতিশ্রুতি বা জেদ হওয়ার ইচ্ছা আমার নাই। দরকার পড়লে আজীবন একা থাকবো, কিন্তু কারো পাগলামি বা জেদ হতে চাই না আমি। হ্যাঁ অথবা না বলবেন আমার প্রশ্নের উত্তর হিসেবে। মিহি হাসলেন আনভীর, বলে উঠলেন, এইসব নিয়ে মাথা ঘামানোর সময় হয়নি তোমার। ছোট মাথায় এত প্রেশার নিও না। প্রশ্নটা তুলে রাখলাম, সময় হলে উত্তর পেয়ে যাবে। বলেই আমায় ছেড়ে ওয়াশরুমের দিকে চলে যেতে লাগলেন আনভীর। আমি জিজ্ঞেস করলাম, আর সেই সময়টা কখন হবে? যখন তোমাকে পুরোপুরি ওই জাহান্নাম থেকে নিয়ে আসতে পারবো তখনই। আর কথা বলেন না আনভীর, একটা সাদা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিলেন। আমি আয়নার সামনে দাঁড়িয়ে পরখ করে নিলাম নিজেকে। ভাবতে থাকলাম যে শেষের কথাটা কেন বলেন উনি, আর কেনই বা নিজ থেকে আমার সাহায্য করছেন।
মাঝে মাঝে এই আমিটাকে পুরো মিথ্যে মনে হয় আমার। মনে হয় যে আমি হলাম শুধুমাত্র কিছু মানুষের খেলার গুটি। নাহলে কেন রাহি আপু দিন দিন এতগুলো সত্য লুকিয়েছে আমার কাছ থেকে? কেন বাবা স্বার্থপরের মতো আমায় অপূর্ব ভাইয়ের কাছে ঠেলে দিয়েছে? নিরঙ্কুশ আধা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।